এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে প্রস্তুত রাওয়ালপিন্ডি। নতুন রূপে সেজেছে স্টেডিয়াম ও গ্যালারি। সফল আয়োজনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠকর্মীরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ে পাকিস্তান। ইনজুরিতে ছিটকে গেলেন ফখর, ডাক পেয়েছেন ইমাম উল হক। স্লো ওভার রেটের কারণে জরিমানা মেন ইন গ্রিনের। এবং দেশকে সাফের শিরোপা উপহার দেওয়ার স্বীকৃতি পেল নারী ফুটবল দল। সব সদস্যই পেলেন মর্যাদার 21 পদক। আরব আমিরাতে 2 ম্যাচের জন্য বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই দল ঘোষণা। দেখছিলেন শিরোনাম। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো দর্শক। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমার সহকর্মী তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, এইমাত্রই শহীদ মিনারের প্রাঙ্গণে প্রবেশ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি এই শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশের পরপর তাকে বরণ করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এবং শুধু প্রথমেই তিনি অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদ মিনারের বেদিতে। এবং এর পরপর কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করবেন এবং তিনিও কিন্তু এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের জন্য মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তিনি শহীদদের প্রতি এই অমর 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন। 52-র 21শে ফেব্রুয়ারি বাঙালি যে আত্মত্যাগ করেছিল মাতৃভাষাকে আঁকড়ে ধরার, মাতৃভাষাকে জীবিত রাখার জন্য, সেই আত্মত্যাগের প্রতি বছরই আমরা শ্রদ্ধা নিবেদন করি। বাংলার আপামর জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। তবে সেই আনুষ্ঠানিকতার সূত্রপাত ঘটে এই 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি এবং প্রধান অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। প্রথমেই আজকে এই অমর 21-এর প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এর পরপরই আমরা জানি যে প্রধান উপদেষ্টাও প্রবেশ করবেন। তিনিও 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর আমরা যতটুকু জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ বাংলাদেশ সরকারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এটা আসতেছে।
তিনি শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করলেন, অর্থাৎ অমর একুশের যে প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই এই শহীদ দিবসের যে আনুষ্ঠানিকতা, অমর একুশের আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এইখানে প্রবেশ করবেন এবং শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। একুশের যেই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার পরেই বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি এখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরবর্তীতে তিন বাহিনীর প্রধান সহ রাষ্ট্রীয় যেই সাংবিধানিক পদের যারা ব্যক্তিবর্গ আছেন তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে এই অমর একুশের যে প্রথম প্রহর এখানে আসবেন, উপস্থিত হবেন। এবং এছাড়াও কিন্তু দেশের বাইরে থেকে আসা অনেক মানুষ এখানে আসবেন। আমরা জানি এই রাষ্ট্রের যে আচার, সেই রাষ্ট্রীয় আচারটি সম্পন্ন হওয়ার পরপরই নানা মানুষের, নানা রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এখানে এসে শহীদ মিনারে জড়ো হবেন। তার আগে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিদেশি কূটনীতিকরাও, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অমর একুশের এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। 21 মানে আমাদের অহংকার, 21 মানে আমাদের গর্ব, 21 মানে আমাদের এক দীপ্ত চিত্তে এগিয়ে যাওয়ার প্রেরণা। 21 এমন একটি দিন যেটি প্রতি বছর ঘুরে ফিরে আসে। আমরা 73টি বছর পেরিয়ে গেছি, কিন্তু 21-এর যেই দীর্ঘ পথ চলা, 21-এর আমাদের যে দীর্ঘ পথ চলা, 21-এর যে প্রেরণা সেটি কিন্তু একটুখানিকও ম্লান হয়নি, বরং প্রতি বছর উত্তরোত্তর 21-এর চেতনা আমাদেরকে আরও বড় করে আমাদেরকে উদ্দীপ্ত করেছে, যার ফলে এই বাঙালির যেই সংগ্রাম, লড়াইয়ের যে ইতিহাস, সেই লড়াইয়ের ইতিহাসের ধারাবাহিকতায় 52 সালের 21শে ফেব্রুয়ারি যেমন করে ছাত্র জনতা প্রাণ ত্যাগ করেছিল, আমরা দেখেছি যে 2024 সালের গণ অভ্যুত্থানেও কিন্তু ছাত্র জনতা একইভাবে প্রাণ ত্যাগ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে, হয়তো আপনার টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার গাড়িবহর এখন শহীদ মিনারের প্রাঙ্গণে প্রবেশ করছে। প্রধান উপদেষ্টার এই প্রবেশের মাধ্যমে তিনিও সরকারের প্রধান হিসেবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি রাষ্ট্রের যে আচার অনুযায়ী, রাষ্ট্রের যে শিষ্টাচার অনুযায়ী তিনি কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেছেন, এখন প্রধান উপদেষ্টা শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে তিনি এই শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রীয় যেই আচার সেটি সম্পন্ন করবেন এবং তারপরে কিন্তু প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং রাষ্ট্রের যারা সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই এটি উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য, তখন সবাই আসতে পারবেন। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি প্রবেশ করছেন শহীদ মিনারে এবং শহীদ মিনারে প্রবেশ করার পর কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি আছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে 21-এর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রতি বছরই রাষ্ট্র এবং সরকার প্রধান 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই পুরো জাতি অমর একুশের শহীদদেরকে স্মরণ করে। আজ থেকে 73 বছর আগের বাঙালির যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসের দিনটিকে পুরো
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান হিসেবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। এর আগে সর্বপ্রথম প্রহরে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও পুষ্পস্তবক অর্পণ করে ২১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিন বাহিনীর প্রধান এবং সরকারের সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত আছেন তারাও কিন্তু আসলে এই ২১-এর প্রথম প্রহরে বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা দেখছি যে ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম প্রধান কোর্টের উপদেষ্টা আপিল ডক্টর বিভাগ মোহাম্মদ ইউনূসের গাড়িবহর ও শহীদ হাইকোর্ট মিনার বিভাগের প্রাঙ্গণ ত্যাগ মাননীয় করছেন বিচারপতি বৃন্দ পুষ্পস্তবক এবং অর্পণ করবেন। একই সঙ্গে প্রধান বিচারপতি রেফাত আহমেদ শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। প্রতি বছর গভীর শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্যের মাধ্যমে ২১-এর মহান পুষ্পস্তবক অর্পণ করছেন দিবসটি পালন করা হয় বাংলাদেশের এবং এই দিনে মাননীয় কিন্তু প্রধান বিচারপতি শুধুমাত্র যে বিচারপতি ভাষার ডক্টর জন্য সৈয়দ লড়াই রেফাত কিংবা আহমেদের নেতৃত্বে আমাদের মাতৃভাষা বাংলার জন্য উভয় লড়াই, বিভাগের শুধু তাই মাননীয় নয়, বিচারপতি বৃন্দ পুরো পৃথিবীর যারা বিভিন্ন ভাষাভাষী মানুষ আছেন তাদের নিজেদের মাতৃভাষা আঁকড়ে ধরার প্রেরণাও কিন্তু ২১। শুধুমাত্র বাংলাকে যে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে ২১ তাই নয়, বরং প্রতিটি দেশের প্রতিটি জনগোষ্ঠীর প্রতিটি নৃগোষ্ঠীর ভাষাকে মর্যাদায় অধিষ্ঠিত করেছে এই অমর ২১। অমর ২১-এর যে প্রেরণা সেটি কিন্তু ২০২৪-এর প্রেরণার সঙ্গেও মিলে যায়। বাঙালির যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের গণপ্রজাতন্ত্রী সংগ্রামের বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা হিসেবে উপদেষ্টা পরিষদের ৫২, মাননীয় সদস্যবৃন্দ ৭১, এ পর্যায়ে ৯০, ২৪ পুষ্পস্তবক রয়ে অর্পণ গেছে করবেন। স্মৃতিতে। এবং আমরা যেমনটি দেখেছি মাননীয় উপদেষ্টা বৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন ২০২৪-এর মাধ্যমে জনাব সালেউদ্দিন আহমেদ, জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, স্বৈরাচার মুক্ত একটি জনাব সমাজ মোহাম্মদ তৌহিদ রাষ্ট্র হোসেন, প্রতিষ্ঠিত করতে পেরেছি। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৫২ চৌধুরী, সালের বিরোধী ফুটে উঠেছে আল মাহমুদের কবিতায় ভাষা গেছে ২১-এর সেই আল ছিলেন
ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার বৃষ্টি সেদিন মাতৃভাষাকে নিজেদের মুখে রাখতে পেরেছিলাম। সেদিন সেই বীরদের আত্মত্যাগ না হলে হয়তো আজকে আমরা বাংলার পরিবর্তে আমাদের মাতৃভাষা প্রতিস্থাপিত হয়ে যেত উর্দু দ্বারা। কারণ 52 সালের জানুয়ারি মাসে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তিনি ঘোষণা করেছিলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ কেবলমাত্র উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পাবে। তারই প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ডাকেই কিন্তু আসলে বাংলার রাজপথে, ঢাকার রাজপথে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রভাষার জন্য আন্দোলন শুরু হয়। এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের 21শে ফেব্রুয়ারি আসে, যেদিন 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা এগিয়ে গেছিল এবং ছাত্রদের বুকের উপর গুলি চালায় তৎকালীন স্বৈরাচারী খাজা নাজিমুদ্দিনের পুলিশ বাহিনী। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি রেফাত আহমেদ তিনি পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিনার প্রাঙ্গণ এখন ত্যাগ করছেন আমাদের সঙ্গে। আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্যার যদি দুটি লাইন পুষ্পস্তবক অর্পণ করবেন বাঙালি জাতিসত্তার প্রাথমিক স্তম্ভ 21-এ এবং 71 উত্তর রাষ্ট্র গঠনের একটা প্রধান অনুপ্রেরণা 21-এ। আর ব্যক্তিগতভাবে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে 21-এর সাথে। আমার মা একজন ভাষা সৈনিক ছিলেন, ভাষা কন্যা ছিলেন। তো সেই সুবাদে সকল ভাষা সৈনিক, ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি সমষ্টিগতভাবে সুপ্রিম কোর্ট থেকে। ধন্যবাদ স্যার। আমরা শুনছিলাম বাংলাদেশের প্রধান বিচারপতি তার মাও একজন ভাষা সৈনিক ছিলেন। তিনি বলছিলেন যে ভাষার যে আন্দোলন, সে ভাষা আন্দোলনের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক আছে, কারণ তার মা একজন ভাষা সৈনিক ছিলেন। তেমনিভাবে কিন্তু সেদিন যারা অংশগ্রহণ করতে পেরেছিলেন কিংবা অংশগ্রহণ করেনি, প্রজন্ম থেকে প্রজন্মে ভাষা আন্দোলন বাঙালিদের একটি আত্মিক জায়গায় রয়ে গেছে। আত্মিক বন্ধনে কিন্তু 52-21 পরবর্তীতে 21 হয়ে গেছে। এবং আমরা দেখলাম রাষ্ট্রাচারের যেই আনুষ্ঠানিকতা থাকে, সেই আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে। প্রধান বের না হলে আর যেতে পারবো না। আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সদস্যরাও এই মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছিল এবং তারা স্থান ত্যাগ করেছে। যদিও এখানে কিন্তু উপদেষ্টা পরিষদের সদস্যদের মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের পরপর কিন্তু আসলে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সে কারণে কিন্তু মানুষের ঢল এখানে আসছে এবং মানুষের ঢলের কারণে কিন্তু আসলে উপদেষ্টাদেরকে খুব দ্রুতই চলে যেতে হলো এবং তাদের যারা নিরাপত্তা কর্মীরা ছিলেন তাদেরকে দ্রুত এই স্থান ত্যাগ করায়। এবং আমরা দেখছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। আমরা দেখছি যে ইউনিভার্সিটি অফিসার্স পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশাল দল এসেছে, যারা এখন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা দেখলাম যে জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে
একটি বিশাল মিছিল ইতোমধ্যে শহীদ মিনারে প্রবেশ করেছে। আমরা ইতোমধ্যে এটাও দেখলাম যে বিদেশি কূটনীতিকরাও কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মাতৃভাষার যে লড়াই, বাঙালির যে লড়াই, সে লড়াই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটি দল এসেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি দল এসেছে, বাংলাদেশ কংগ্রেস রাজনৈতিক দল থেকে একটি দল এসেছে শ্রদ্ধা জানাতে। আমরা দেখছি যে শুধুমাত্র যে সরকারি পর্যায় থেকে শুধু তাই নয়, এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। এটা শুধু যেহেতু কেবলমাত্র শুরু করে দেওয়া হলো, 3 বাহিনীর প্রধান শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন, তারাও এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং সেনা প্রধান 3 জন পুষ্পস্তবক অর্পণ করার পর কিন্তু তারাও এই শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। শহীদ দিবস সমর করতে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা দেখছি যে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জোনায়েদ সাকি এসেছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে রাজনৈতিক পরিসরে তো অবশ্যই নিঃসন্দেহে অমর একুশে একটি বিরাট ঘটনা এবং সেটিকে আসলে আঁকড়ে ধরেই বাঙালির যে রাজনীতির ইতিহাস সেটি এগিয়ে নিতে হয়। সাকিব ভাই, একটু আপনার কাছে জানতে চাই। না, এটা তো অত্যন্ত, আমরা এমন একটা জনগোষ্ঠী যারা আমাদের ভাষার জন্য লড়াই করেছে এবং একুশের মূল যে চৈতন্য ছিল, মূল যে আকাঙ্ক্ষা ছিল যে নিজেদের মানে মাতৃভাষা, নিজের যে ভাষা, মাতৃভাষার অধিকারটা সকলের অধিকার, প্রত্যেকের যার যার মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা হতে হবে। এটা ভাষা একটা জনগোষ্ঠীর চৈতন্য গঠন করে, তার অস্তিত্বকে তৈরি করে, তার বিশ্বদৃষ্টিকে তৈরি করে। ফলে পুরো বিশ্বের মাঝে ভাষার যে একটা জনগোষ্ঠীর নিজস্ব পরিচয়ের জন্য ভাষার যে গুরুত্ব, সেটাকে কোনোভাবে খাটো করার চেষ্টা মানেই হচ্ছে আসলে ওই জনগোষ্ঠী, ওই জাতিকেই দাবিয়ে রাখার চেষ্টা করা। আমরা এই দাবিয়ে রাখার বিরুদ্ধে যে লড়াইটা করেছি সেটা সারা পৃথিবীর মানুষের জন্য একটা অনুপ্রেরণা। 52-র পথ ধরেই 71 হয়েছে, 71-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা 90 কিংবা আজকে 2024-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে এবং বাংলাদেশের নতুন গতিমুখ তৈরি হয়েছে। রাজনীতিবিদ জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তিনি বলছিলেন যে 52-র যেই আন্দোলন সেটিকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে 71 হয়েছে এবং 71 পরে সেটিকে আমরা 24-এর যে গণ অভ্যুত্থান সেটির সঙ্গেও কিন্তু 52-র আন্দোলনের একটি বড় ধরনের মেলবন্ধন রয়েছে। আমরা জানতে চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আজকে আমাদের তো এই জাতি রাষ্ট্র গঠনে আপনারা জানেন যে আমরা ভাষার অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই পরবর্তীকালে আমাদের স্বায়ত্তশাসন, স্বাধিকার এবং মুক্তিযুদ্ধের পথ তৈরি করেছিল এবং এই মুক্তিযুদ্ধের পথ বেয়ে পরবর্তীকালে আমাদের স্বাধীনতা, 72-এর সংবিধান এবং গত 53-54 বছরে আমাদের যাত্রা, আমরা আমাদের উত্তরাধিকার পুরোপুরি ধরে রাখতে পারিনি, যে কারণের জন্য মুক্তিযুদ্ধ যে অসম্পূর্ণ আমাদের কাজ ছিল। এবার 2024-এর আমাদের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এইটা নতুন তাৎপর্য, নতুন ডাক নিয়ে হাজির হয়েছে। সেটা হচ্ছে যে আমরা যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, এবারকার আমাদের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, তারও মূল চেতনা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে একটা মানবিক সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ এবং সংবিধান আমরা তৈরি করব। এবারকার আমাদের 21শে ফেব্রুয়ারি সেই ডাকটা এবার সামনে নিয়ে এসেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হচ্ছিল যে এবছর আমরা একটি এই 21 আসলে যে 24-এর পথকেও অবমুক্ত করেছে, 21 আসলে 24-কেও পথ দেখিয়েছে, সেটি কিন্তু আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গরা আমাদেরকে বলছিলেন। এবং আমরা 52
71-24-এর পথ ধরে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলব, সেটি কিন্তু সকলের প্রত্যাশা বলে আমাদেরকে জানাচ্ছিলেন। বিভিন্ন সরকারি দপ্তর থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশাল দল এসেছে তারা শ্রদ্ধা নিবেদন করতে। আমরা দেখছি যে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর থেকে বিভিন্ন দল আসছেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, সরকারের বাইরে যারা শ্রমজীবী তারাও কিন্তু এখানে আসছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। অর্থাৎ আজকের যে 21, সেই 21 কিন্তু আসলে শুধুমাত্র, আগেও বলছিলাম যেমনটি, যে এটি শুধুমাত্র যে বাঙালির কিন্তু শুধুমাত্র 21 নয়, 21 কিন্তু সব ভাষাভাষী মানুষের জন্য 21 সব ভাষাভাষী মানুষকে একটি প্রেরণা দিয়েছে তাদের মাতৃভাষাকে আঁকড়ে ধরার, তাদের মাতৃভাষাকে আত্মমর্যাদার জায়গায় উন্নীত করার। এবং সেই 21-এর চেতনায় আজকে আমরা দেখেছি যে বিদেশি কূটনীতিক যারা আছেন বাংলাদেশে কর্মরত, তারা কিন্তু এই প্রতি বছরের মতো এবছরেও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা দেখলাম যে শুরুতেই 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং তার পরপর কিন্তু এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন। তারপরে প্রধান বিচারপতি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমরা একে একে দেখলাম যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এখানে পুষ্পস্তবক অর্পণ করে তারাও চলে গেছেন, 3 বাহিনী প্রধান এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। অর্থাৎ তারপরে কিন্তু আপামর জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এখনও আসছেন সরকারি দফতর থেকে, বিভিন্ন দফতর থেকে আমরা দেখেছি যে কর্মচারীরা আসছেন, কর্মকর্তারা আসছেন এবং তারা এই 21-এর প্রথম প্রহরে, অর্থাৎ 21-এর প্রথম প্রহরের দিকে যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনটি করছেন। এবং প্রতি বছরই যেমন ভাবগাম্ভীর্যের সঙ্গে এই 21 পালিত হয়, এই বছর কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং এ বছরও রাষ্ট্রাচার মধ্য দিয়ে 21-এর যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে রাষ্ট্রাচার প্রতি বছর হয়ে থাকে, তেমন রাষ্ট্রাচারের মাধ্যমেই কিন্তু এই বছরের 21 শুরু হলো এবং তারপর কিন্তু এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সারা রাত এরকম চলবে এবং কালকে সারা রাতও হয়তো, কালকে সারাদিনও কিন্তু ভোরবেলা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসবে, শিক্ষার্থীরা আসবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে শিক্ষার্থীরা ছুটে আসবেন, শিশু কিশোররা ছুটে আসবেন এই 21-এর যারা ভাষা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। অর্থাৎ এই 21 যেমনটা আমি আগেও বলছিলাম যে 21 আসলে কোনো একটি ভাষাগোষ্ঠীর মানুষের জন্য নয়, শুধুমাত্র বাঙালির জন্য নয়। 21 কিন্তু আসলে আত্মমর্যাদায় অধিষ্ঠিত করেছে প্রত্যেকটি জাতিসত্তার মানুষকে, প্রত্যেকটি নৃগোষ্ঠীর মানুষকে, প্রত্যেকটি ভাষাভাষীর মানুষকে। এবং সবাই যে আসলে নিজেদের মাতৃভাষাকে আঁকড়ে ধরতে হবে, নিজেদের মাতৃভাষার জন্য লড়াই করতে হবে, সেই অনুপ্রেরণা কিন্তু 21 দেয়। যত ছোটই হোক না কেন কিংবা যত বড়ই হোক না কেন, প্রতিটি মাতৃভাষার সমান মর্যাদার আসনে কিন্তু অধিষ্ঠিত করেছে এই 21। আপনারা এতক্ষণ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেখছিলেন, সরাসরি আপনারা সময়ের সঙ্গেই থাকুন। তাজওয়ার, ধন্যবাদ আপনাকে। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ অন্যান্য উপদেষ্টারা। আমাদেরকে সেই খবর জানাচ্ছিলেন আমার সহকর্মী তাজওয়ার মাহমিদ। ভারতের বিপক্ষে হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপর ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। মাঠে তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট তারা। একাদশ সাজানো নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ সমর্থকরা। এছাড়াও ম্যাচে টাইগারদের বাজে ফিল্ডিং দেখে হতাশ দর্শকরা। যে কোনো দলের ক্যাপ্টেন সামনে দিকে ওর দলকে কি নেতৃত্ব দেয়, তারপর ব্যাটে বল পারফরমেন্স সব দিক দা ফিল্ডার যে ফিল্ডার আপনার সেট করার জন্য সব কিছুর জন্য যেরকম একটা ক্যাপ্টেনের পারফরমেন্স হওয়া দরকার, আমরা শান্তর ভিতরে এটা দেখতে পাইনি। ও ক্যাপ্টেন্সির মধ্যে একটা পাওয়ার লাগে, যোগ্যতা লাগে, ওর যোগ্যতাই নাই। যে জাকের ভাই যে ক্যাচটা মিস করছে না, ওইটার জন্য হয়তো বা আমরা হারিয়ে গেছি। আমাদের যে ডিসিশনটা প্রথমে নেওয়া হয়েছে কোচ থেকে ধরেন আমাদের সব ক্যাপ্টেন্সি থেকে, দেন এখানে আমরা টস জেতার পরে আমরা যেই ব্যাটিং করার ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা ফার্স্ট অফ অল আমাদের মনে হয় মেবি ভুল হয়েছে। স্পিনারটা অনেক শর্ট, মানে আমাদের 2-3জন স্পিনার, একজন স্পিনার যদি বেশি নিয়ে খেলতাম আজকের ম্যাচটা মনে হয় আমাদের কাছে অনেক মানে কামব্যাক করতে পারতাম আজকের ম্যাচটা দিয়ে।
এবারে দেশের ফুটবলের খবর জানাবো। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দলের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন সম্মাননা পেয়ে গর্বিত নারী ফুটবলাররা। এদিকে আমন্ত্রণ পেয়েও 21 পদক অনুষ্ঠানে যোগ দেননি নারী দলের হেড কোচ পিটার বাটলার। প্রধান উপদেষ্টার কাছ থেকে 21 পদক নিতে যান অধিনায়ক সাবিনা খাতুন ও মারিয়া মান্ডা। তবে দলগত পারফরমেন্সে যে সাফল্য এসেছে তার স্বীকৃতি দলগতভাবেই গ্রহণ করতে চেয়েছিলেন অধিনায়ক। তাই তো প্রধান উপদেষ্টার বিশেষ অনুমতিতে পুরো দল নিয়ে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক গ্রহণ করল বাংলাদেশ নারী ফুটবল দল। 2024 সালের সাবজয়ী পুরো দলকে দেওয়া হয়েছে 4 লাখ টাকা ও একটি মূল স্মারকপত্র। আর দলের প্রত্যেক সদস্যকে একটি করে রেপ্লিকা পদক ও স্মারক দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে ফুটবলারদের এমন প্রাপ্তির দিনে ছিলেন না হেড কোচ পিটার বাটলার। গুঞ্জন আছে সাবিনাদের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে অনুষ্ঠানে যাননি এই ব্রিটিশ। তবে রাষ্ট্র থেকে এমন সম্মাননা পেয়ে গর্বিত নারী ফুটবলাররা, যার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা। আমরা রাষ্ট্রকে একটা ট্রফি উপহার দিয়েছি, রাষ্ট্র আমাদেরকে সম্মান দিয়েছে, আমরা এতে খুবই গর্বিত। আর আগামী প্রজন্ম যারা আছে নারী ফুটবল, তাদের জন্য উৎসাহিত হবে এই সম্মানটা। এর আগে কোনো ক্রীড়া দল পায়নি 21 পদক। নারী ফুটবলারদের এমন অর্জনে গর্বিত বাফুফে। এমন সম্মাননা তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি সমৃদ্ধ করবে দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশের ফুটবলের জন্য এটি একটি বিরাট বড় পাওয়া এবং বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য এটা বিরাট বড় একটা পাওয়া। শুধু পাওয়াই না, তারা যে আজকে এই পদক পেয়েছে এবং যে সম্মান পেয়েছে, এই সম্মানের পরিপ্রেক্ষিতে আমি মনে করি বাংলাদেশের নারী ফুটবল দল আরও সামনের দিকে ভালো ফুটবল খেলার অনুপ্রেরণা যোগাবে। এর আগে সাবজয়ী 11 ফুটবলারকে 21 পদক দিতে চেয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়। তবে ফেডারেশনের আপত্তি ও গণমাধ্যমের সমালোচনায় পুরো সাফ কন্টিজেন্টকে 21 পদক দিয়েছে সরকার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ে পাকিস্তান। ইনজুরিতে ছিটকে গেলেন ফখর, ডাক পেয়েছেন ইমামুল হক। স্লো ওভার রেটের কারণে জরিমানা মেন ইন গ্রিনের। এবং দেশকে সাফের শিরোপা উপহার দেওয়ার স্বীকৃতি পেল নারী ফুটবল দল। সব সদস্যই পেলেন মর্যাদার 21 পদক। আরব আমিরাতে 2 ম্যাচের জন্য বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই দল ঘোষণা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।